মঞ্চে আমাদের উপস্থাপক মহোদয় আছেন এবং শারমিন আহমদ আছেন, যিনি একই সঙ্গে আমাদের এই বক্তব্যের যিনি উৎস তার সঙ্গে সম্পর্কিত এবং ক্লাস নামের সঙ্গে আপনাদের সামনে আছেন। আমি নিজে খানিকটা অধৈর্য হয়ে পড়ছি, কারণ এই প্রোগ্রামের এই প্রকৃতি সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। আমি ফ্রিকুয়েন্টলি পাবলিক স্পিকিং অংশ নিই, সেমিনার সিম্পোজিয়াম করি। আমি সেরকম একটা কিছু ভেবেছিলাম কয়েক মাস আগে যখন আমার এখানে আহ্বান করা হয়েছিল, কিন্তু দেখলাম যে এই প্রোগ্রামের ধরন একটু মিশ্র, তো সেটা আমার জানা ছিল না, সেই কারণে আমি অধৈর্য হয়েছি। আমার এটা বলার প্রধান কারণ হলো আমার আন্দাজে আপনারাও বলেছেন, আমি যেহেতু আমার হিসাবে একটু জটিল বিষয়ের সাথে ডিল করি, আমি একটু সন্ধ্যা হয়ে পড়েছি যে আপনাদেরকে আমি কতটা সেটা শেষ পর্যন্ত যোগাযোগ সংঘটিত করে উঠতে পারি। এটা সমস্যা, কমিউনিকেশন ইজ প্রবলেম। আমার জন্য খুবই প্রবলেম, কারণ আমি আই মিন মাই বিজনেস, আমার জন্য খুবই প্রবলেম। যাই হোক না, সবকিছু আমাদের হাতে থাকে না, এবং যেহেতু অনেকগুলো প্রোগ্রাম হচ্ছে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের কর্তব্যক্তিরা একটা ছোট্ট কাজ করা যেত, সেটা হচ্ছে এটা ডিজাইন করা যেত সহজে, যে কারা আসবেন এটা নিজেই ডিজাইন করা যেত, এটা খুব কঠিন কাজ। আমরা শুরু করছি, আশা করছি এখন কথা বলছি, আশা করছি যে আমাদের যে জেনারেটেড টাইম ছিল 5টা থেকে আমাদের শেষ হয়ে যায়। আমার প্রবন্ধের নামটা ভারী হয়েছে, যেটা আমি পুরোপুরি ডিল করতে পেরেছি কিনা জানি না। নামটা হয়েছে তাজউদ্দিন আহমদের ডায়েরি, ঐতিহাসিকতা ও রাজনৈতিকতা। ঐতিহাসিকতার কথাটা আমি 2-3 বার ডিফাইন করার চেষ্টা করেছি, কিন্তু সেটা কনভিন্সিং শেষ পর্যন্ত করতে পেরেছি কিনা জানি না। রাজনৈতিকতা অবশ্য কথাটা আমি খুব ব্যবহার করি আমার বিচিত্র লেখা ইত্যাদিতে, ফলে সেটাও আমি সংজ্ঞায়ন করেছি। এই যে ঐতিহাসিকতা এবং রাজনৈতিকতা, এই দুই আইডিয়ার ভিত্তিতে আমি তাজউদ্দিন আহমদের ডায়েরি, যেটা এর মধ্যে খুব বিখ্যাত হয়েছে, বহু সংস্করণ হয়েছে, বহু মানুষ পড়েছেন, প্রায় 5 খণ্ডের ডায়েরি, সেটা নিয়ে আমি একটা থিসিস উপস্থাপন করছি। আমি চেষ্টা করছি যে আমাদের এখনকার যে ইতিহাস সম্পর্কিত ধারণা এবং আমাদের এখনকার যে রাজনৈতিকতার ধারণা এবং এই দুটোরই সংকট, এটা বর্তমানের প্রেক্ষাপট থেকে অ্যাড্রেস করতে এবং তার একটা ভিত্তি হিসেবে তাজউদ্দিন আমাদের দেয়। এই হলো মোটামুটি আমার আউটলাইন। তাজউদ্দিন আমাদের ডায়েরি আমরা পড়বো আজকের বক্তৃতায় বাংলা ভাষ্য থেকে। আপনারা জানেন হয়তো কেউ কেউ যেটা ইংরেজি ভাষায় লেখা ছিল এবং বাংলা অনুবাদ হয়ে ছাপা হয়েছে। অনুবাদ করেছেন মূলত বেলাল চৌধুরী, এবং কখনো কখনো লেখকের কন্যা মানে তাজউদ্দিন আহমদের কন্যা সিনেন হোসেন রিম আসলে যোগ দিয়েছেন। আমার কাছে মনে হয়েছে অনুবাদ প্রশংসনীয়, যদিও আমরা ইংরেজির সঙ্গে মিলাই নেই, সেই সুযোগ হয় নাই, তারপরও বাংলায় তিনি লিখলে যে ভাবে লিখতে পারতেন বলে অনুমান করতে পারি আমরা, অনেকটা সেই ভঙ্গিতে অনুবাদটা করা হয়েছে। এবং এখন পর্যন্ত যারা এই ডায়েরি নিয়ে আলাপ করেছেন অনেক বিদ্বজ্জন মানুষের, তারা কেউ এটা বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন করেন না। ফলে আমি মোটামুটি নিশ্চিন্তে এই বাংলা ভাষার উপর নির্ভর করছি। সবাই ডায়েরিগুলোর পরিমিতিবোধ, নিয়মানুবর্তিতা এবং বস্তুনিষ্ঠতার ব্যাপারে খুবই উচ্চরিত প্রশংসা করেছেন। এগুলো কথা বলা নয়, আক্ষরিক অর্থে ব্যাপারটা ডায়েরিতে এরকম আছে, যেমন কোনো বাড়তি শব্দ নাই, আবেগ নাই, উচ্ছ্বাস নাই, এমনকি মা সম্পর্কেও বেশি কথাবার্তা নেই। 1954 সালের 7ই অক্টোবরের এক জায়গায় আছে ডায়েরিতে, বাড়িতে মা ডোবা পিঠা বানাচ্ছেন, আমি ছোটবেলায় চিনি না, প্রায় রাত 1টা পর্যন্ত সেটা করছে। এইটুকু লেখা আছে, 2 লাইন। এই যে এটুকু বাড়তি মন্তব্য, এটাও পুরো ডায়েরিতে খুবই বিরল। এরকম মানে এতই বস্তুনিষ্ঠ এবং তথ্যনিষ্ঠ। আমরা এই যে বৈশিষ্ট্যটা, এই বৈশিষ্ট্যটাকে গুরুত্ব দিয়ে ডায়েরিটা করতে চাই। তার কারণ আপনি একটা ডায়েরিতে কি লিখছেন সেটা যেমন গুরুত্বপূর্ণ, কি লিখছেন না সেটাও গুরুত্বপূর্ণ। কাকে উল্লেখযোগ্য মনে করছেন, কাকে করছেন না, সেটা পাঠের দিক থেকে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা যদি এই ডায়েরিটা এপিস্টেমোলজি বা জ্ঞানতাত্ত্বিকভাবে পাঠ করতে চাই, তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। অন্যদিকে আপনি যখন নিজের মন্তব্য নিজেই করছেন, মূল্যায়ন করছেন, উচ্ছ্বাস দেখাচ্ছেন, তখন আপনার কনশাস মাইন্ড পাঠ করা হয়তো সহজ, কিন্তু আনকনশাস বা
অচেতন পাঠ করার উপর হয়ে যায়। যদি আপনার কোনো মন্তব্য বিশ্লেষণ না থাকে তাহলে অচেতন আনকনশাস পাঠ করা অনেকটা একটু সহজ হয়। আমি খানিকটা ফ্রয়েডিয়ান অর্থে আনকনশাস করা ব্যবহার করছি। আমরা এই ডায়েরি থেকে সেটা বের করতে চাই, এটা আমাদের খুব কাজে লাগবে। এর বাইরে এই ডায়েরি সম্পর্কে আরেকটা তথ্য, ইম্পর্টেন্ট তথ্য, এটা তাজউদ্দিন আহমদ লিখেছেন এমন এক সময়ে যখন আসলে তার পক্ষে এটা অনুমান করা খুব কঠিন ছিল। এই ডায়েরি এক সময় প্রকাশিত হবে, এক সময় এত বিখ্যাত হবে, এক সময় পাবলিকলি ব্যবহৃত হবে, এরকম অনুমান করা তার খুবই কঠিন ছিল। এসব নানান কারণে আমরা যারা টেক্সট রেডি হলো তারা জানি যে এসব নানান কারণে এই টেক্সট পড়া খুবই দারুণ। এটাতে অনেক কিছু আপনি কনসাসলি ডিজাইন, এটার মধ্যে একটা আছে, উন্মুক্ততা আছে যে যিনি লিখছেন তিনি কোনো প্রকার ধান্দায় কিংবা কোনো প্রকার উদ্দেশ্য প্রণোদিত করে কোনো কিছু নেই, এরকম একটা ব্যাপার এই ডায়েরির মধ্যে আছে। কারণ খুবই রেয়ার ঘটনা তাজউদ্দিন আমাদের ডায়েরি ক্ষেত্রে ঘটেছে। এখন এই ডায়েরি থেকে আমরা যে ঐতিহাসিকতা দেখতে চাচ্ছি সেটা কি, আর আমি এভাবে লিখেছি, যদি এটা ডিফাইন করা আমার জন্য মুশকিল হয়ে দাঁড়িয়েছে। এটা আমি ব্যবহার করেছি মূলত ইতিহাস বিষয়ক কিছু দৃষ্টিভঙ্গি হিসেবে, এবং বিশেষত বাংলাদেশের ইতিহাসের কতগুলো জটিল প্রশ্নে এক ধরনের বিতর্কমূলক পরিসর হিসাবে। মানে আমি এটা ধরে ডায়েরিটা ধরে বাংলাদেশের ইতিহাসের কিছু প্রশ্ন দিতে করবো, এবং রাজনৈতিকতা বলতে আমি রাজনীতি করা কিংবা রাজনৈতিক দল বোঝাচ্ছি না, বরং বোঝাচ্ছি হলো দেশের সামগ্রিক রাজনৈতিক পরিসরের কিছু বৈশিষ্ট্য এবং সম্ভাব্য রাজনীতির একজনের যে রাজনীতি ছিল না, সম্ভাব্য রাজনীতির ভিত্তি, এই অর্থে আমি রাজনৈতিক ব্যবহার করেছি। এই অর্থে তাজউদ্দিন আহমদ নিজে যে রাজনীতি করেছেন তা গুরুত্বপূর্ণ বলে, তবে তার তৎপরতা এবং আকাঙ্ক্ষার মধ্যে রাজনীতির যে বার্তা ঘোষিত হয়েছে তা আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে। জ্ঞানতাত্ত্বিকভাবে ডায়েরি থেকে আমরা ঐতিহাসিকতা এবং রাজনীতিগুলা কিভাবে তালাশ করবো তার নমুনা হিসেবে আমি এখন ডায়েরিতে প্রাপ্ত আবহাওয়া বিষয়ক বিবরণী একটা বিশ্লেষণ করব। এই ডায়েরিতে প্রত্যেক দিন যে ইন্টারেস্ট, প্রত্যেক দিন আবহাওয়া লেখা আছে, আজকে আবহাওয়া কেমন ছিল, আমি ওটার একটু বিশ্লেষণ করবো। তাতে আমরা বুঝতে পারবো যে আসলে এটাকে আমরা জ্ঞানতাত্ত্বিক ভাবে পাঠ করবো বলছি, এটা আমরা কি করছি। আমি দ্বিতীয় অংশে যাচ্ছি, আপনাদের কাছে এই বক্তৃতা থাকার কথা। ডায়েরি থেকে ব্যতিক্রমহীন ভাবে আবহাওয়া সংবাদ লিপিবদ্ধকরণ এই বিবরণের মধ্যে গুরুত্বপূর্ণ দিক। তাজউদ্দিন আহমদ প্রধানত প্রাকৃতিক উপকরণের প্রাত্যহিক ক্রিয়াকলাপের প্রত্যক্ষ বিবরণ দিয়েছে, যেমন বৃষ্টি, রোদ, ঠান্ডা, চাঁদ, সূর্যের অবস্থা, এবং এর ফলস্বরূপ প্রতিদিনের জীবনে কি ধরনের প্রভাব হচ্ছে সেটার কথা বলছেন। এর ফলে কখনো কখনো মনে হতে পারে প্রকৃতিকে তিনি ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুতে সীমিত করে ফেলছেন। যারা ঠিক আমাকে ক্রিকেট করতে পারছে না তাদের জন্য বলে রাখি যে পৃথিবীতে বস্তু স্বরূপ, শুধু বস্তুগতভাবে দেখার একটা দার্শনিক একটা লিমিটেশন আছে, যে আপনি শুধু পৃথিবীর বস্তু দেখতে পাচ্ছেন না, বস্তুর বাইরে বস্তুকে ট্রান্সেন্ড করে এরকম কিছু দেখতে পাচ্ছেন না, এটা একটা লিমিটেশন হিসেবে দেখা হয়। এখন তাজউদ্দিন আহমদের ডায়েরিতে উনি বলছেন যে আজকে এত ডিগ্রি সেলসিয়াস, সেটা মনে হয় এত গরম, আজকে বৃষ্টি হচ্ছে, বাইরে বেরোতে পারছে না। এতে কারো মনে হতে পারে যে তিনি বোধহয় এটাকে একটা ইন্দ্রিয় বৃত্তির মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছেন, কিন্তু না, আসলে প্রকৃতির ক্ষেত্রে তিনি কোথাও কোথাও নিজের অনুভব অনুভূতির দিকে গেছেন। যেমন তিনি বৃষ্টির কথা বলছেন যে আমি বাইরে বেরোতে পারছি না বা জীবনযাপন অচল হয়ে পড়ছে, কিন্তু চাঁদের ক্ষেত্রে তার একটা আকর্ষণ করা রয়েছে। তিনি বলছেন যে আজকে মেঘ ফাঁকায় পূর্ণিমার চাঁদটা দেখা যায়, মানে এটা কয়েক বছরের নামটা ব্যতিক্রমহীন ভাবে শেষ বছরে একটু কম বর্ণনা আছে, কিন্তু আগের 4 বছর পুরো বর্ণনাটা আছে। ফলে এখানে সেই ব্যাপারটা আছে থাকলেও আমরা বলবো যে এই ধরনের আবেগ অনুভূতির প্রকাশ তুলনামূলক কম। নিরেট বর্ণনায় প্রধানত প্রকৃতি সম্পর্কে তিনি লিখেছেন। এখন এই যে কয়েক বছরের আবহাওয়া বিবরণী, এটা একটা ঐতিহাসিক মূল্য আছে। 1950 দশকে ঢাকার আবহাওয়া নিশ্চয়ই খুব ভালো তথ্য রাখতো না, কিংবা কত রাখতো সেটা বলা মুশকিল।
এবং তাজউদ্দিন আহমেদ যে এই আবহাওয়ার বিবরণটা খুব বিজ্ঞানসম্মতভাবে লিখেছেন তাও নয়, তারপরও এর একটা অসাধারণ ঐতিহাসিক মূল্য আছে। বিশেষ করে ঢাকা জেলার ওই সময়ের আবহাওয়া সম্পর্কে যদি কেউ গবেষণা করতে চায় তাহলে তার একটা ঐতিহাসিক মূল্য আমরা দেখতে পাবো। যদি তিনি শুধু অনুভূতির কথা বলতেন তাহলে হয়তো এই কথাটা আমরা এইভাবে বলতে পারতাম না যে এর ঐতিহাসিক মূল্য আছে। কিন্তু আমরা যে অর্থে গাড়িটা পড়তে চাচ্ছি বলে দাবি করছি তার অন্তর্নিহিত তাৎপর্য বুঝতে হলে আমাদের এই আবহাওয়া সম্পর্কিত বিবরণীগুলো অন্য দুই দিক সম্পর্কে আসলে বিশেষভাবে উল্লেখ করতে হবে। প্রথমত, প্রাকৃতিক অবস্থার সঙ্গে মানুষের প্রাথমিক আরাম এবং ব্যায়ামের একটা সম্পর্ক আছে। এই গাড়িগুলো যখন দেখা হচ্ছিল তখন এমনকি নাগরিক পরিসরেও মানুষের আরাম প্রকৃতির উপর অনেক বেশি নির্ভরশীল ছিল। আপনারা আন্দাজ করতে পারছেন, ইলেকট্রিসিটি অনেক জায়গায় ছিল না, ফ্যান ছিল না, ফলে আপনি আসলে ভালো করে ঘুমাবেন কি ঘুমাবেন না সম্পূর্ণ রয়ে গেছে। এবং মানুষের যাতায়াত কিন্তু অনেক দূর পর্যন্ত নিয়ন্ত্রণ করবে। ধরেন বৃষ্টি কোথা থেকে বেরোতে পারবেন, আপনারা রিক্সা গাড়ি দিয়ে যত জ্বর একটা বাসে করে কিংবা গাড়ি দিয়ে সেটা ছিল না। ফলে এটা আপনার গতিবিধিতে এবং দৈনন্দিন আরাম আয়োজনকে বেশি নিয়ন্ত্রণ করছে। এটা একটা দিক আবহাওয়া। তাছাড়া নানান রকম রোগ বালাইয়ের ব্যাপারও আছে। আমাদের গাড়িতে বিভিন্ন জায়গায় প্রকৃতির সঙ্গে সঙ্গে আবহাওয়ার সঙ্গে সঙ্গে তিনি বলে দিচ্ছেন যে এই রোগ প্রাদুর্ভাব করছে। এটা তাজউদ্দিন আমাদের গাড়িতে ঠিক এই দৃষ্টিকোণ থেকে প্রকৃতির বিবরণটা আছে। সরাসরি বলা না থাকলেও বর্ণনার দৃষ্টিকোণের মধ্যে দিয়ে পরিষ্কার করলে প্রকৃতির বিরূপতার কারণে আপনি যে সমস্যাগুলো বলেছিলেন সেগুলো তিনি উল্লেখ করেছেন। এবং মনোরম প্রকৃতির বর্ণনা যেখানে আছে সেখানেও বস্তু বিরূপের সৌন্দর্যের তুলনায় চাপিত জীবনের স্বাভাবিক সহজতার কথাটা বলার দিকে তার ছিল বেশি। যেমন 1954 সালে বন্যার দীর্ঘ বিবরণ আছে। এই যে বন্যার বিবরণটা আছে সেখানে তিনি পত্রিকা থেকে তথ্য দিচ্ছেন, বিভিন্ন নদ নদীর কথা বলছেন এবং তিনি চারপাশে কি ধরনের সম্পদ তৈরি হচ্ছে, কি ধরনের সম্ভাবনা তৈরি হচ্ছে সেই ব্যাপারটা খুবই আলাদা করে বর্ণনা করছেন। আর এটা সত্য নিজের ক্ষেত্রেও কিংবা দেশের বা দেশের মানুষের কোনো ক্ষেত্রে তিনি বিমর্ষ কাতরতা প্রকাশ করেন। এটা না খুব উচ্ছ্বাস খুব কাতরতা এটা কোথায় নাই, কিন্তু মানুষের এবং নিজেরও প্রাত্যহিক দুর্দশা কিন্তু তার পড়া নজর ছিল। এই বৈশিষ্ট্যটা আমাদের খুব বড়, যে জন্য আমরা ডায়েরিকে একটা টেক্সট হিসাবে ব্যবহার করব। দ্বিতীয় যে বৈশিষ্ট্য আছে সেটা হলো এই প্রকৃতির প্রতি প্রকৃতির সাথে ব্যস্ত সামষ্টিক অর্থনীতির গভীর যোগ আছে। যদি মনে রাখা হয় যে আমরা 1950 সালে কথা বলছি, যখন বাংলাদেশের বেশিরভাগ লোক ছিল কৃষক এবং সম্পূর্ণ কৃষকরা বেসিক্যালি মেইনস্ট্রিম রাজনীতিতে বড় ভূমিকা রাখতো, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা কত বড়। আজকের দিনে আমাদের এটা বলা যায় না। আজকের দিনে অফিসে প্রকৃতির উপর নির্ভরশীল নয়, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন প্রকৃতির উপর নির্ভরশীল নয়, কিন্তু 1950 সালে এটা সম্পূর্ণরূপে নির্ভরশীল ছিল। তাজউদ্দিন আহমেদের ডায়েরির প্রতিটি পাতা সাক্ষ্য দিচ্ছে তিনি তার আবহাওয়া বিবরণী প্রস্তুত করেছেন এই ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনৈতিক ব্যাপারে গভীর মনোযোগ দিয়ে। তিনি অনবরত বৃষ্টি অতিবৃষ্টি অনাবৃষ্টির সংবাদ দিয়েছেন এবং আবশ্যিকভাবে এই কথা বলে দিয়েছেন যেটা চাষের জন্য কতটা ভালো এবং কতটা খারাপ। তিনি মাঝে মাঝে সারা দেশের খবর দিয়েছেন, অন্যদের অভিজ্ঞতা এবং পত্রিকার প্রভাব দিয়ে, তবে বিশেষভাবে উল্লেখ করেছেন তার নিজের এলাকার কথা। উদ্বেগটা পরিমাণগতভাবে কাপাসিয়ার জন্য এত বেশি ছিল, কিন্তু গুণগত দিক থেকে পূর্ববঙ্গ ছিল তার এলাকায়। এই যে আমি বিশেষভাবে কাপাসিয়ার উল্লেখ করলাম, এই যে পূর্ববঙ্গের উল্লেখ করলাম, এটা হচ্ছে ট্যাপিসটা বলছিল আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখানে যেভাবে পরের কথা বলছি, তাজউদ্দিন আহমেদ অর্থনৈতিক ছাত্র ছিলেন, এই তথ্য সম্পর্কিত আর্থিক বিষয়টিতে তাঁর তুলনামূলক অধিক মনোযোগের একটা ব্যাখ্যা দেবে। কিন্তু তথ্য উপস্থাপনের ভঙ্গি যদি আমরা খেয়াল করি তাহলে আমরা বুঝবো যেটা যতটা আর্থিক অর্থনৈতিক তার চেয়ে অনেক বেশি রাজনৈতিক। এখানেই আসলে আমাদের আরেকবার মনে করি দরকার যে রাজনৈতিক বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি। এখানে রাজনৈতিক বা রাজনৈতিকতার ধারণা থেকে রাজনীতি করা এবং বিশেষভাবে পার্টি রাজনীতির ধারণাকে আমরা আলাদা করছি। এই অর্থে যে রাজনৈতিকতা বলতে আমরা এমন সব ব্যাপার স্যাপার বুঝবো যা পাওয়ার রিলেশন বা ক্ষমতা সম্পর্ক সম্পর্কে নিগূঢ়ভাবে সচেতন। অন্যদিকে সাধারণভাবে মানুষের কিন্তু বিশেষভাবে রাষ্ট্রভুক্ত মানুষের জীবন মানের উন্নতির জন্য পদ্ধতিগত প্রস্তাব দেয়।
সেই থেকে বলা যায় রাজনৈতিকতা আসলে পরবর্তীকালের রাজনীতির দিক। তাজউদ্দিন আহমেদের ডায়েরিতে শ্রেণী সচেতনতার বিশেষ কোনো পরিচয় পাওয়া যায় না। আপনারা যারা তাজউদ্দিন সংক্রান্ত ডিসকাসগুলো জানেন বাংলাদেশে, তারা জানেন যে বাক্যের বিশেষ গুরুত্ব আছে। কিন্তু আমি তাজউদ্দিন আহমেদের ডায়েরিতে অন্যতম করে বলেছি, এখানে ক্লাস পলিটিক্সের কোনো আসলে পরিচয় পাওয়া যায় না। লক্ষণ থেকে মনে হয় তিনি আসলে শ্রেণী সুষম বা অসম ক্ষমতা সম্পর্কে মানুষের শারীরিক বিবেচনার জন্য খুব বেশি জরুরিও মনে করতেন না। তবে সাধারণভাবে কৃষকের জীবন সম্পর্কে যথেষ্ট উদ্বেগ ছিল। ফলে ব্যতিক্রমহীনভাবে তিনি প্রধান ফসল এবং অর্থকরী ফসলের দামের খোঁজখবর রেখেছেন। একদিকে দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে জনজীবনের বিপর্যয় অবশ্যম্ভাবী, সেই সম্পর্কে তিনি সচেতন ছিলেন। অন্যদিকে কৃষক উৎপাদিত পণ্যের মূল্যহ্রাস তাকে প্রতিনিয়ত উদ্বিগ্ন করেছে। বাংলাদেশের তখনকার জনবিধি অনুযায়ী এই সচেতনতা ও উদ্বেগ আসলে বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণের পক্ষে তার নিশ্চিত অবস্থানে পৌঁছে। আপনারা কখনো যদি জারি করেন দেখবেন ইন্টারেস্টিংলি পাটের দাম যে কমে গেছে এই বিষয়ে তার স্থল উঠে গেছে, ধানের দাম যে বেড়েছে বা কমেছে এই বিষয়ে তার বিশেষ ধরনের মূল্যায়ন আছে। আমরা আবহাওয়া বিবরণী সম্পর্কে লম্বা বিবরণ দিলাম, পরিচয় দিলাম, এটা বোঝানোর জন্য যে পুরো দায়িত্ব আমরা কোন দৃষ্টিভঙ্গি থেকে করছি, এটা এবং তার কতগুলো তত্ত্বায়ন বা ডিফাইন প্রসেসের মধ্য দিয়ে আমরা গেলাম। এখন আমরা তৃতীয় অংশে যাচ্ছি। আবহাওয়া বিবরণী তাজউদ্দিন আহমেদ যেভাবে দিয়েছেন আর যেভাবে প্রকৃতির খেয়ালখুশি উৎপাদন বাজারের সাথে সম্পর্কিত করে ব্যাখ্যা করেছেন, তার জ্ঞানতাত্ত্বিক ও পদ্ধতিগত তাৎপর্য অতি গভীর। আমি জ্ঞানতাত্ত্বিক এবং পদ্ধতিগত কথাটা একদম কমনলি একাডেমিক যে অর্থে ব্যবহৃত হয়, এপিস্টেমোলজিক্যাল আর ন্যাচারোলজিক্যাল এই অর্থে ব্যবহার হচ্ছে। এখান থেকে আমরা একজন বাস্তববাদী, অভিজ্ঞতাবাদী এবং উপযোগবাদী মানুষ আবিষ্কার করি। এটা অবশ্যই অনেকক্ষণ ধরে যে আলাপ করলাম, তারপর আমি বললাম যে তাজউদ্দিন আহমেদকে আমি ডায়েরির আলোকে চিহ্নিত করছি একজন বাস্তববাদী হিসাবে, অভিজ্ঞতাবাদী হিসাবে এবং উপযোগবাদী হিসাবে। যদি আপনারা মিলাতে না পারেন আমি একটু মনে করি বাস্তববাদী হলেন তিনি রিয়েলিস্ট, অভিজ্ঞতাবাদী তিনি প্র্যাগম্যাটিক এবং উপযোগবাদী তিনি ইউটিলিটারিয়ান। এই তিন ক্যাটাগরিতে আমি এটা ঢাকাতে করছি। বাংলাদেশের নাগরিক মধ্যবিত্ত পরিসরে এই ধরনের মানুষের প্রধান গুরুত্ব এই যে সাধারণভাবে আরোপণমূলকতা এবং আদর্শবাদিতা প্রাথমিক বাস্তবতাকে আমাদের না এনে যেভাবে বাস্তবের উপর চড়াও হয়, এই দৃষ্টিভঙ্গির দৌলতে অনেক দূর পর্যন্ত তাদেরকে মুক্ত করা সম্ভব। এটা আমার একটা অনেক দিনের থেসিস যে আমরা যে ইতিহাসে এত ক্যাচাল করি তার প্রধান কারণ হলো আমরা খুবই আরোপণমূলক আইডিয়া শাসিত বাস্তবকে কম গুরুত্ব দিতে পারি। তার বিপরীতে আমি তাজউদ্দিন আহমেদের ডায়েরিতে দেখতে পাচ্ছি খুবই বাস্তবনিষ্ঠ, খুবই প্র্যাগম্যাটিক। প্রায়শই ভিন দেশ থেকে আসা দৃষ্টিভঙ্গি আমাদের চালিত করে। প্রায়শই নানা ধরনের আদর্শবাদীরা সম্ভাব্য আদর্শ ভবিষ্যৎকে এমনভাবে মুড়িয়ে রাখে যে বর্তমানের অতিশয় বাস্তব আমাদের চোখেই পড়ে না অথবা যথাযথ গুরুত্ব পায় না। আসলে আমাদের ডায়েরিতে মতাদর্শিক আরোহণ এবং আদর্শবাদিতার গড়হাজির থেকে একে তার জীবনের খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য না ভেবে পারা যায় না। আদর্শবাদিতার গড়হাজির এই কথাটা সাবধানতার সঙ্গে বিবেচ্য। এটা মোটেই আদর্শহীনতা নয়, বরং লক্ষণ থেকে মনে হয় তিনি যাকে আদর্শ মনে করতেন তার নিম্ন কণ্ঠে কিন্তু দৃঢ়তার সাথে উচ্চারণ করতে কখনো পিছপা হতেন না। জীবনীকার বিশ্লেষণটা ব্যতিক্রমহীনভাবে আদর্শের ব্যাপারে দৃঢ় চিত্ত করা হয়েছে। ডায়েরিগুলো পরিষ্কারভাবে সে সাক্ষ্য দেয়। তাহলে আদর্শবাদিতার গড়হাজির বলতে আমরা কি বুঝাচ্ছি? আদর্শবাদিতা বলতে বুঝিয়েছি এক ধরনের মর্মবাদী, ইংরেজিতে যেটা বলে এসেনশিয়ালাইজড অবস্থান, যেখানে নির্দিষ্ট এক বা একাধিক দৃষ্টিভঙ্গি বা মূল্যবোধ বা সিদ্ধান্তের বরাতে বাস্তবের চাহিদা বা অবস্থাকে অস্বীকার করা হয়। তাজউদ্দিন আহমেদের আদর্শ কি ছিল? ডায়েরি থেকে দেখা যাচ্ছে তিনি আধুনিক জীবনযাপনের যে দিকগুলো দৈনন্দিনতার মধ্যে পরীক্ষিত হয়ে কাঙ্ক্ষিত বলে সাব্যস্ত হয়েছে সেগুলোর ব্যাপারে বিরাট বা বিতৃষ্ণা দেখান। আধুনিকতাকে আপনারা যারা ফলো করছেন আমি পুরাণ করে রেখেছি, ব্যাখ্যা করছি না, যেটা সবসময় আমরা পুরাণ ব্যবহার করি আমাদের জন্য। তিনি গণতান্ত্রিক মেজাজ কেবল কেন্দ্রীয় বা আঞ্চলিক রাজনীতির ক্ষেত্রে নয়, সামাজিক সম্পর্ক বা বিরোধ মীমাংসার ক্ষেত্রেও অনবরত চর্চা করেছেন। বিদ্যমান প্রতিষ্ঠানগুলো বা রাষ্ট্র কাঠামোর যে দিকগুলো কলোনিয়াল সরকারের উত্তরাধিকারী হিসেবে আমরা পেয়েছি সেগুলোতে বিরাট দেখানোর কোনো উদাহরণ আমার ডায়েরিতে নেই। তিনি বরং চেয়েছেন
এগুলোর কাঠামোগত পরিপক্কতা এবং সচেতনতা অর্জিত হোক, আর আর্থিক হিসাব এবং কর্তব্যনিষ্ঠার সাথে স্বচ্ছতা বজায় থাকুক। এদিক থেকে তাকে শিথিল অর্থে পশ্চিমা ধাঁচে আধুনিক বলা যাবে, লিবারেলও বলা যাবে। পার্থক্য শুধু এই যে প্রকৃত জীবনযাপনের মধ্য দিয়ে যে রূপগুলো আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়েছে, তিনি সেগুলোকে বাস্তবের নিরিখে চর্চাযোগ্য হয়েছে। পশ্চিমা জ্ঞানের আলোকে প্রাপ্ত কোনো আদর্শ এখানে তিনি আরোপ করতে চাননি। অর্থাৎ তাকে আদর্শের দিক থেকে পশ্চিম অর্থে লিবারেল হিউম্যানিস্ট বলা যাবে না। যারা এই বিষয়ে অভিজ্ঞ তারা জানেন, তারা বুঝতে জানেন কি বলতে যাচ্ছি। লিবারেল হিউম্যানিস্ট ক্যাটাগরি যেটা বিশেষ বিশেষ বৈশিষ্ট্য থাকলে বলা যায়, তাকে আমি লিবারেল বলছি, কিন্তু তাকে আমি লিবারেল হিউম্যানিস্ট বলতে পারছি না। একটা উদাহরণ দিয়েছি আমি এরপরে, এটা হলো ওলিয়াহাট সম্পর্কে। ওলিয়াহাট সম্পর্কে তিনি কিছু মন্তব্য করেছিলেন যে ওলিয়াহাট এই ভুল করছে, এগুলো যদি তার জীবন থেকে তিনি সরিয়ে না ফেলতে পারেন তাহলে আমাদের কাজের ক্ষেত্রে সমস্যা হবে, এই ধরনের উদাহরণ দিচ্ছেন। ওই অংশটা সিরাজুল ইসলাম চৌধুরী উদ্ধৃত করে সিরাজুল ইসলাম চৌধুরী আবার একটা ব্যাখ্যা দিয়েছে। আমি এখানে দুটোই উদ্ধৃত করে দেখিয়েছি যে সিরাজুল ইসলাম চৌধুরী আর চৌধুরীর যে বর্ণনা সেটা হলো ইডিওলজিক্যাল ইন্টারনেট। অন্যদিকে তাজউদ্দিন আমাদের যে বর্ণনা ওলিয়াহাট সম্পর্কে সেটা হলো ওপেন, এটা হলো বাস্তববাদ। তার কারণ তিনি বলছেন যে এই বৈশিষ্ট্য যদি তিনি না ছাড়েন তাহলে সবার সঙ্গে মিলে যে সংগঠন করবে এটা তিনি করতে পারবেন। এই দুই দৃষ্টিকোণ কিন্তু খুবই পৃথক। ফলে আমরা তাজউদ্দিন আহমদকে বরাবরই এই ডায়েরিতে আমরা একজন বাস্তববাদী এবং বাস্তব লগ্ন ইডিওলজিক্যাল ডিটারমিনেশন মানে নাই, ইডিওলজিক্যাল একটা পার্সপেক্টিভ থেকে কিছু একটা ডিটারমিনেট করে ফেলে, বদ্ধ করে ফেলে, এরকম মানসিকতা দেখি আমরা ওপেননেস দেখি। আমি 4 নম্বর পর্বে যাচ্ছি। ডায়েরির দ্বিতীয় খণ্ডের ভূমিকায় অথবা আলোচনা করেছেন পূর্ব বাংলার স্বার্থ রক্ষার বিষয়টা তার কাছে বড় একটা অসাম্প্রদায়িক মানবিক দুর্নীতি মুক্ত দেশের স্বপ্ন তার চোখে। এই উদ্ধৃতি এটার মধ্যে মানবিক শব্দটি তাজউদ্দিন আহমদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে, কারণ তিনি সাধারণ মানুষ বিচিত্র যেসব কারণে তার কাছে আসতো এগুলোকে দারুণভাবে সম্বোধন করতে পারে, অ্যাড্রেস করতে পারে। এমনকি মানবিক গুণের কোন তালিকা ধরে মানুষকে বিচার করতে বা কোনো মহাবয়ানের অনুকূলে তৎপর হতে তাকে অন্তত ডায়েরি লেখার কাল পরিসরে দেখা যায়। মানে মানবিক কথাটাও স্বাধীনতার সঙ্গে ব্যবহার করতে হবে। আপনারা জানেন যে মানুষ আমরা বিভিন্ন ফিলোসফিক্যাল প্যাটার্নে বিভিন্ন রকম, লালনের মানুষ একরকম, নজরুলের মানুষ একরকম, সম্পূর্ণ ভিন্ন। তবে অসাম্প্রদায়িক কথাটা যদি হিন্দু সম্প্রদায়ের প্রতি তখনকার পাকিস্তান রাষ্ট্রের মুসলমান নাগরিকদের বিধি এবং দায়িত্ববোধ বোঝায়, তাহলে এই অভিজ্ঞতা তার কাছে সম্পূর্ণরূপে প্রযোজ্য। 1950 সালে টাকা বেশ তুলনামূলক বিস্তারিত বর্ণনা দিয়েছেন। সেই বর্ণনার মধ্যে তিনি খুবই দুঃখ প্রকাশ করছেন যে এই ব্যাপারে শিক্ষিত লোকদের খুব বেশি সচেতনতা নাই। তিনি দুঃখ প্রকাশ করছেন যে বিশ্ববিদ্যালয়টা দায় সারা বছর অনুষ্ঠান হয়েছে এবং সেই অনুষ্ঠানে কোনো প্রকার দিক নির্দেশনা হয়। তার মানে এই ব্যাপারটা নিয়ে তিনি খুবই কনসার্ন ছিলেন। 25শে মে 1950 বৃহস্পতিবার তিনি ডায়েরিতে একটা আলাদা নোট লিখেছেন, যেখানে রাজনৈতিকতা এবং রাজনৈতিক কর্মসূচি সম্পর্কে তার বিশেষ দৃষ্টিভঙ্গি প্রকাশ ঘটেছে। এই নোটটা উদ্ধৃত হচ্ছে, বিচ্ছিন্নভাবে কোনো আন্দোলন সম্ভব নয়, এতে ঘটনার পর ঘটনা জড়িয়ে আন্দোলন স্থির হয়ে যায়। সমাজের কাঠামো এবং ব্যবস্থার যে কোনো নির্দিষ্ট অংশ থেকে অন্যায় নির্মূল করার চেষ্টা সমস্যাকে আরো জটিল করে জটিলতা নিয়ে যায়। এতে সংস্কারকরা কয়েকজনের দ্বারা পরিকল্পিত ষড়যন্ত্রের শিকারে পরিণত হয়। তাই একই সাথে জোরালো আঘাত এবং আমূল পরিবর্তন এই অবস্থার সমাধান বলে মনে হয়। তিনি আসলে কথাটা লিখেছেন একটা অন্য কারণে। তিনি তাঁর এলাকায় বন বিভাগের সঙ্গে একটা ঝামেলা যুক্ত হয়ে গেছিলেন। তিনি আসলে বন বিভাগের দুর্নীতির বিরুদ্ধে ফাইট করেছিলেন, উল্টা বন বিভাগই তাকে মামলায় ফাঁসিয়ে দিয়েছে। একটা লম্বা সময় ধরে তিনি এই বিষয়ে মারাত্মকভাবে জেরবার করেছিলেন। উকিল, আমাদের হাইকোর্ট, এসব জায়গায় তিনি তো সম্ভবত এই ধরনের মন্তব্য করার ক্ষেত্রে তার ব্যক্তিগত অভিজ্ঞতা মারাত্মকভাবে কাজ করেছিল। এবং তবে আমরা মন্তব্যটাকে তিনি রাজনীতি বলতে কি বুঝতেন, রাজনৈতিকতা বলতে কি বুঝতেন, সেটা একটা চমৎকার চিন্তা হিসেবে
পাঠ করতে পারি। তার চিন্তা ভাবনা এবং রাজনৈতিকতার কেন্দ্র ছিল পূর্ব বাংলা। তিনি চেয়েছেন গণতান্ত্রিক বিকাশ, যেখানে একদিকে জনগণের প্রকৃত অভিজ্ঞতা চাহিদা মিলিয়ে কর্মসূচি সাব্যস্ত হবে, অন্যদিকে যথাসম্ভব বৃহত্তর ঐক্যের মধ্য দিয়ে কর্মসূচি পালিত হবে। সাধারণভাবে বিদ্যমান আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামোর আমূল পরিবর্তনের কোনো ভাবনা তার মধ্যে দেখা যায়নি। চাহিদা ও বাস্তব অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে নতুনভাবে উত্তরণের সিদ্ধান্ত গৃহীত হবে এবং নাগরিকের সামষ্টিক বিরোধী কর্মসূচির মধ্য দিয়ে তা ত্বরান্বিত হবে। এটাই বলা যায় না রাজনৈতিক মডেল। আনিসুজ্জামান লক্ষ্য করেছেন তিনি তখনও কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের আওতাভুক্ত হননি। আমরা দেখব এই কারণে রাজনৈতিক থাকতে তার কোনো সমস্যা হয়নি, রাজনৈতিক কর্মসূচিতেও মৃত্যু তৎপর থাকতে তার পারে। মানে রাজনীতি বলতে তিনি যা বুঝতেন তাকে সুস্পষ্ট করেছে এর মধ্যে পাওয়া যায়। তখন তিনি বাড়ির মধ্যে নেই, কিন্তু 24 ঘন্টা সক্রিয় কাজ করছেন। এটা হলো তার রাজনীতি সম্পর্কে একটা বিশেষ ধারণা। পাকিস্তান প্রতিষ্ঠার সেই প্রাথমিক বছরগুলোতে রাজনৈতিক তৎপরতার ধরন ব্রিটিশ আমলের রাজনৈতিক সংস্কৃতির ধারাবাহিকতায় আসলে বহন করছিল। কথাটা একটু সতর্কতার সঙ্গে পরীক্ষা করা দরকার। পরীক্ষা করা দরকার মানে কি, আগের ধারাবাহিকতা চলছিল, আগের প্রতিষ্ঠানগুলো চলছিল, এটা আসলে আমরা মাথায় ঠিক মতো পারসিভ করতে পারি না। যেহেতু 47 সালে বড় ঘটনা করেছে, পাকিস্তান এবং ভারত স্বাধীন হয়ে গেছে, ফলে আমরা মনে করি সব চেঞ্জ হয়ে গেছে। আসলে কিন্তু প্রতিষ্ঠানগুলো একই ছিল, আসলে কিন্তু ব্যক্তিরা একই ছিল, আসলে কিন্তু তার যে নানান ধরনের রাজনৈতিক কর্মসূচি সেটা একই ছিল। যেমন তাদের জন্য কি করছে, আমরা দেখছি অনবরত সমিতি নিয়ে কাজ করছে, আমরা দেখছি সালিশ করছেন এবং আইনি কাঠামোর বাইরে সামাজিক সুস্থিতির জন্য একটা স্ট্রাকচার গঠন করার জন্য চেষ্টা করছে। আমরা দেখছি স্কুলে জয়েন করছেন এবং স্কুলে আর্থিক স্বচ্ছতা প্রতিষ্ঠার জন্য মারাত্মক পরিশ্রম করছে। আমাদের প্রতি যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোর কাঠামোগত উন্নতির জন্য চেষ্টা করছেন। এই দিকটা খেয়াল করলে এবং আমরা দেখবো তিনি রাজনৈতিক ফর্ম হিসেবে বক্তৃতা দিচ্ছেন। তিনি কিন্তু ফ্রিকোয়েন্ট বক্তা ছিলেন, প্রচুর আমন্ত্রিত বক্তৃতা দিতেন এবং আমি একটু লম্বা বক্তৃতা দিই, এটা করতে করতে আমার ভালো লেগেছে যে তিনি কখনো কখনো 3 ঘন্টা বক্তৃতা দিতেন, 1-1.5 ঘন্টার কম নয়, কখনো 3 ঘন্টা তিনি বক্তৃতা দিতেন। এটা হচ্ছে তার রাজনৈতিক ফর্ম। কিভাবে তিনি রাজনীতি করতেন, তাহলে আমাদের রাজনৈতিক তৎপরতার মডেল যদি আমরা এই পরিপ্রেক্ষিতে দেখি, তাহলে আমরা দেখবো যেটা আগের দিন থেকে চলে আসা ব্যাপারগুলো এর মধ্যে আছে এবং ওই সময়ে যা যা বাস্তবতা, রাষ্ট্র আছে, ইনস্টিটিউশন আছে, জনসমাজ আছে, এর মধ্যে তিনি সবগুলো কাজ করছেন, রাষ্ট্রের জন্য কাজ করছেন, ইনস্টিটিউশনগুলোর জন্য কাজ করছেন এবং সামাজিকভাবে কাজ করছেন। এই ভঙ্গিতে কাজ করছেন। এই কাজ করার তার প্রধান লক্ষ্যটা ছিল যে ইনস্টিটিউশনগুলো এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। সবসময় তার কাজ দেখাই গেলে তিনি সবসময় ইনস্টিটিউশন তৈরি করতে চাচ্ছেন, স্বচ্ছ করতে চাচ্ছেন, আর্থিক হিসাব নিকাশ যেন পরিষ্কার থাকে এটা নিশ্চিত করার চেষ্টা করছেন। আর আরেকটা কাজ করছে, কিন্তু বক্তৃতা দিলে বক্তৃতা কি বলতে খুব বেশি বলা নাই, কিন্তু আন্দাজ করা যায় যে তিনি বেসিক্যালি নতুন যে রাজনৈতিক মতাদর্শ কিংবা গণতান্ত্রিকতা কিংবা রাষ্ট্রের সঙ্গে মানুষের সম্পর্ক বা নতুন কোন একটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে কিংবা পার্টির পক্ষ থেকে, এই ব্যাপারগুলো মানুষের বুঝিয়ে বলার জন্য এটা ছিল তার রাজনৈতিক তৎপরতার মডেল। আর কি করতেন, ড্রাফট তৈরি, প্রচুর পরিমাণে তিনি যুক্ত না, তারপর প্রচুর পরিমাণে ড্রাফট তৈরি করেছেন বিভিন্ন পার্টির জন্য, সংগঠনের জন্য, সমিতির জন্য প্রচুর ড্রাফট তৈরি করেছেন। এই ব্যাপারে না একটা খ্যাতি আর সিনিয়রদের মধ্যেও ছড়িয়ে পড়েছে অল্প। তবে ব্রিটিশ আমলের রাজনীতি ও রাজনৈতিকতার সাথে পাকিস্তান আমলের রাজনীতির একটা ক্ষেত্রে মৌলিক পরিবর্তন করেছিল এবং দেশ রাতারাতি করেছিল। আমি বলছি যে আগে অনেক কিছু দাঁড়ায় ছিল, কিন্তু একটা ক্ষেত্রে খুব বড় ধরনের পরিবর্তন রাতারাতি করেছিল। পরিবর্তনটা হলো যে আগে রাজনীতির প্রধান প্রতিপক্ষতা ছিল সম্প্রদায় ক্ষেত্রে কংগ্রেস এবং মুসলিম লীগ। 47-এর পরে মুসলিম লীগ তো আছে আমাদের এখানে, কিন্তু মুসলিম লীগের প্রতিপক্ষ এখন তো আর হিন্দু সংখ্যাগুরু একটা কমিউনিটির বিরুদ্ধে মুসলিম লীগ তার কোনো কর্মসূচি দিতে পারছে না। এখন তো সেই সংখ্যাগুরু, সেই রাষ্ট্র চালায়, তার কর্মসূচি। আমি এই ব্যাপারটাকে বাংলাদেশের 1947 থেকে পরবর্তী 2-3 দশকে, অন্তত 2 দশকে, আমি জাতীয়তাবাদী মুভমেন্ট পর্যন্ত আসছি না, তার আগ পর্যন্ত রাজনীতি বোঝার জন্য অত্যন্ত জরুরি পয়েন্ট
হিসাবে এখানে উল্লেখ করেছি, যেটা আমাদের দেশের বিবেচনায় খুব বেশি হাজির থাকে। আমার বক্তব্যটা হলো যে মুসলিম লীগ যে 1947-এর পরে তার তাৎপর্য হারাবে, এতে এক বিন্দু সন্দেহ নাই। কারণ 47 সালের পরে তার রাজনীতির প্রধান যে বিষয়টা ছিল, যেটা দেশে রাজনীতি করতো, সেটাই তো আছে। তাহলে আমাদের পূর্ব বাংলায় যারা নতুন পার্টির সন্ধান করছিল, নতুন পার্টি হচ্ছে, একত্র হচ্ছে সবাই, এরা বেসিক্যালি একটা নতুন বাস্তবতার পরিপ্রেক্ষিতে পাকিস্তান হয়েছে, পূর্ব বাংলা আলাদা করে তাকে ভালো করতে হবে, কিভাবে উন্নতি করতে হবে, রাজনীতি কি করতে হবে, এটা ঘোষণা করছে কয়েক বছর ধরে। এটা আমি বলবো যে মোটেই হাতটা কেউ ব্যাপার নয়। এবং এই যে বিচিত্র ধরনের রাজনীতির চর্চা চেষ্টা তখন চলছিল 47-এর পর থেকে, এবং তাজউদ্দিন আহমদ যে এর বেশিরভাগের সঙ্গে কোনো না কোনোভাবে সম্পৃক্ত ছিলেন, এটাও মোটেই কাকতালীয় ব্যাপার না। ঠিক এখানে আমি যে পরে করছি, তাজউদ্দিন আহমদের পূর্ব ও বঙ্গ কেন্দ্রিক ও মুসলিম লীগ বিরোধী রাজনীতির প্রগতিশীলতা, মানে একদম বাস্তব, যে বুঝবে সেই বুঝবে মুসলিম লীগের রাজনীতি চলবে না, কিন্তু নাই। ফলে তারা সিদ্ধান্ত নিতে পেরেছিলেন। তার গায়ে ব্যতিক্রমীভাবে সাক্ষ্য দেয় যে পূর্ববঙ্গের কল্পনায় পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য কোনো স্থান ছিল না। বাঙালি জনগোষ্ঠীর একটা বৃহত্তর পরিমণ্ডল আদর্শগতভাবে কিংবা কল্পনার ভিত্তি হিসেবে ইতিহাসে ছিল না, বরং পাকিস্তান রাষ্ট্রের আওতার মধ্যে পূর্ববঙ্গ যে পাকিস্তানের অন্য অংশগুলোর তুলনায় ভৌগোলিকভাবে আলাদা, তার জাতীয় জীবনের কার্যকারণ আর্থিক নানা ব্যবস্থাপনা খুবই আলাদা, সেই স্বীকৃতির ভিত্তিতে গড়ে উঠেছে নতুন রাজনীতি। তাজউদ্দিন আহমদ সে রাজনীতির একজন গুরুত্বপূর্ণ। আমি আপনাদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি যে এই সময়ের রাজনীতি সম্পর্কে এই অত্যন্ত বেসিক উদাহরণ কিন্তু আমাদের হিস্ট্রিতে মোটেই প্রচারিত নেই, কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ওই সময়ের রাজনৈতিকতা যদি আপনি বুঝতে চান, ঐতিহাসিকতা যদি বুঝতে চান, তাহলে এই পয়েন্টটা আপনাকে সামনে রাখতে হবে। আমাদের জাতীয়তাবাদী ঐতিহাসিক বয়ানে যেভাবে মুসলিম লীগের পতনকে আদর্শিক বা মতাদর্শিক ভাবে দেখা হয়, আর এর মধ্যে দিয়ে 47 পাকিস্তান রাষ্ট্রকে জোড়া উৎপাদিত হয়, তার কোনো সমর্থন তাজউদ্দিন আহমদের ডায়েরিতে পাওয়া যায় না। আমি একটু সংক্ষেপ করার সাথে কথাটা মুখে করি। কথাটা হলো যে আমাদের এখানে ব্যাখ্যা করা হয় যে 47 সালে রাতারাতি একটা বাঙালি জাতীয়তাবাদী আদর্শবাদ বিকশিত হয়েছিল, এবং ওই আদর্শের ভিত্তিতে মুসলিম লীগকে নাকচ করা হয়েছে, ওই আদর্শের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্রকে নাকচ করা হয়েছে, এবং ওইভাবে পরবর্তীকালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমি এই পুরো ব্যাপারটাকে হিস্ট্রিক্যালি চ্যালেঞ্জ করছি, যে কোনো তথ্য পাওয়া যায়, তাদের আমাদের ডায়েরিতে একদম পাওয়া যায়। আর আমি উল্লেখ করেছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীতে এই সম্পর্কে একটা সমর্থন পাওয়া যায়। সমর্থনটা বরং কি? সমর্থনটা একদম বাস্তব পরিপ্রেক্ষিতে মুসলিম লীগের রাজনীতি আর কাজ করছিল না। কাজ না করার কারণে সবাই নতুন রাজনৈতিক প্রক্রিয়া খুঁজছিল, অসংখ্য রাজনৈতিক প্রক্রিয়া কাজ করছিল, এবং তার মধ্যে দিয়ে আস্তে আস্তে রাজনীতিগুলো সেটেল হয়েছে। এটা মোটে ইডিওলজিক্যালি ডিটারমিন বা মোটিভেটেড কোনো অ্যাকশন ছিল, এগুলো অবস্থা। তাজউদ্দিন আহমদের ডায়েরি সহ ওইটাতে লিখিত আকর গ্রন্থের একটা তাৎপর্যপূর্ণ কৃতিত্ব এটা হতে পারে যে আমাদের দেশে 80 দশকে বিকশিত উগ্র বাঙালি জাতীয়তাবাদী অবস্থান 47 পূর্ব মুসলিম রাজনীতি নিয়ে যেরকম সরভিন্দ থাকে, এবং 47-71-কে জনমানুষের মুক্তির অভিপ্সার ধারাবাহিকতা হিসেবে না দেখে একটা মতাদর্শিক বিরোধ হিসেবে উৎপাদন করে, এই বৈধতার নিরসন করতে পারে অথবা বিরোধ কমিয়ে আনতে পারে। এটা জরুরি, কারণ বাংলাদেশের বিরোধমূলকতা কমিয়ে সহাবস্থানমূলক রাজনৈতিক সমাজ গঠনের এটা অন্যতম পূর্ব শর্ত। আমি প্রস্তাব করছি যে আমাদের এখানে যেভাবে 47-71-1905 যেভাবে অত্যন্ত বিরোধমূলক উপস্থাপন করা হয়, এটা ডাটার দিক থেকে সমর্থনযোগ্য। কারণ ডাটা থেকে নিব আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ ডাটা হলো 1950, 47, 45, 55 এই সমস্ত সময়ে যারা বই পুস্তক লিখেছে, ডাটা নিলে আপনি বুঝবেন যে এইগুলো হলো ফাও কনস্ট্রাকশন। এবং আমার একটা দাবি, যেটা আমি গত কয়েক বছর ধরে প্রচার করছি, সেটা হলো আমাদের এই ফালতু বিভেদমূলক ইডিওলজিক্যাল বিভাজনমূলক কনস্ট্রাকশন গুলো ঘটেছে 60-এর দশকে নয়, এটা ঘটেছে 80-এর দশকে। আমি এটাকে উগ্র বাঙালি জাতীয়তাবাদী একটা অ্যাটেম্পট হিসেবে আমি হিস্ট্রিকে দেখার চেষ্টা করছি।
আমি 5 নম্বরে যাচ্ছি, একটু কমিয়ে আনতে হবে। ডায়েরির চতুর্থ খণ্ডের ভূমিকায় আব্দুর রহমান লিখেছেন, আত্মশক্তিতে বলিয়ান তরুণ তাজউদ্দিনের মধ্যে সুপ্ত ছিল ভাষা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, সর্বোপরি 71-এর মুক্তি সংগ্রামের নেতৃত্ব, যা আমার দিন বঞ্চিতার সুবিন্যস্ত ও সমনিষ্ঠ ধারণায় প্রকাশ পেয়েছে। উদ্ধৃতি শেষ। তাজউদ্দিন আহমেদের ডায়েরি যারাই করেছে তারাই ডায়েরিটা এই দৃষ্টিকোণ থেকে করেছে। আমি এই দৃষ্টিকোণেরও একটু শান্ত মেজাজে কিন্তু খুব জোরালো ভাবে বিরোধিতা হচ্ছে। এটা অত্যন্ত খারাপ দৃষ্টিকোণ। ইতিহাস পড়ার খুবই খারাপ দৃষ্টিকোণ। এটার মধ্যে একটা কি আছে? এটার মধ্যে একটা কালাতিক্রমী ব্যাপার আছে। আপনি যাচ্ছেন হলো 71-এ, আপনি 71-এ গিয়ে 71-এ যা ঘটেছে সেটা অবলম্বন আপনি পিছনে আসে পুরনো যে কোনো ব্যাপারকে আপনাদের সঙ্গে একটা খুব স্মুথ ভূমিকা দিয়ে দেয়। আমাদের কি সাধারণত এইভাবে ইতিহাসটা পড়া, এই ইতিহাস আমি বলছি ইতিহাস পড়ার অত্যন্ত খারাপ দৃষ্টিকোণ। কিন্তু আগামীকাল আমি ডায়েরি করছি 5 বছরে, মাত্র 15-16 বছর পরে এই তাজউদ্দিন বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রধান ব্যক্তি হয়ে উঠবেন। তাহলে তার আগে কি কি চরিত্র বৈশিষ্ট্য ছিল, কর্মকাণ্ড ছিল, যার কারণে এটা ঘটেছে, সেটা আমরা একটু নিয়ে দেখতেই পাই। এই আকাঙ্ক্ষা ঠিক আছে, কিন্তু এই আকাঙ্ক্ষা পূরণ করতে গিয়ে আপনি যদি 20 বছর পরে কি কি ঘটেছে তার মিলিয়ে পূর্ববর্তী সমস্ত কিছু বানিয়ে রাখেন, তাহলে যেই ঘটনা ঘটে বাংলাদেশের ইতিহাস নিয়ে সেই ঘটনাই হচ্ছে। এবং আমি বলবো যে তাজউদ্দিন আহমেদের ডায়েরি এই ধরনের একটা কালাতিক্রমী দোষ সম্পন্ন, ইংরেজিতে যেটাকে অ্যানাক্রনিজম বলে, এবং কমপ্লিটলি ইডিওলজিক্যালি মোটিভেটেড যে ইতিহাস রচনা, 47 সম্পর্কে, 52 সম্পর্কে, 71 সম্পর্কে, 90 সম্পর্কে, পরের পরিস্থিতি সম্পর্কে, সেটা থেকে মুক্ত হতে আমাদের বিশেষভাবে সাহায্য করে। এবং আমি সাবধান করব, তাজউদ্দিন আহমেদের ডায়েরি সম্পর্কে যারা এতদিন পর্যন্ত লিখেছে তাদের লেখার মধ্যে এই কন্ট্রাস্টনেসটা কম আমি দাবি করছি। যেমন উদাহরণ দিচ্ছি, তাজউদ্দিন আহমেদের ডায়েরি নিয়ে সবচেয়ে ভালো আলোচনাটি করেছেন সম্ভবত অধ্যাপক সিরাজ ইসলাম চৌধুরী। খুবই চমৎকার, এই দীর্ঘ অসাধারণ লিখেছেন। ডায়েরির 5ম খণ্ড 1954 সালে ভূমিকা লিখেছেন তিনি। খুব যত্নে ডায়েরি লেখার সম্ভব কারণে বিভিন্ন পাঠ, সংশ্লিষ্ট মানুষজন, রাজনীতিক মানুষ, ব্যক্তি তাজউদ্দিন এবং জাতীয় নেতা তাজউদ্দিন ইত্যাদি ছাড়াও বাংলার ইতিহাসের ওই গুরুত্বপূর্ণ পর্ব সম্পর্কে সিরাজ ইসলাম চৌধুরী চমৎকার বিশ্লেষণ করেছেন। কিন্তু এই বিষয়ে আমি আগেই লিখে দিয়েছি, ওই যে হরিয়ান সম্পর্কে লিখে দিয়েছি, যে তার আলোচনাটা অতিমাত্রায় আদর্শ নিয়ন্ত্রিত। সে হতেই পারে, কারণ দুনিয়াতে বহু বড় বড় লেখক মতাদর্শিক ছকে অসাধারণ সব লেখা লিখেছেন। অধ্যাপক সিরাজ ইসলাম চৌধুরীর যে খ্যাতি, সেটা এই ধরনের লেখালেখির জন্য। আমরা তাজউদ্দিন আহমেদের ডায়েরি অবলম্বন করে বাংলাদেশের পাকিস্তান পর্বের গোড়া বিপ্লব যে ঐতিহাসিক রাজনৈতিক প্রসঙ্গগুলো বোঝার চেষ্টা করছি, সেখানে এই বিষয়ে একটা আপত্তি জানিয়ে রাখার প্রধান কারণ হলো, মানে সিরাজ ইসলাম চৌধুরী যেভাবে দেখেছে সেই বিষয়ে সেভাবে দেখার বিষয়ে একটা আপত্তি জানিয়ে রাখার কারণ হলো তার লেখার বামপন্থী ঝোঁক এবং দৃষ্টিভঙ্গির গভীর ব্যক্তিত্ব থাকলেও তা আমাদের পাকিস্তান পর্ব সম্পর্কে প্রভাবশালী কিছু ধারণায় পুনরুৎপাদন করে। এবং আমাদের বিবেচনায় শেষ পর্যন্ত তাজউদ্দিন আহমদ কিংবা বাংলাদেশের ঐতিহাসিক রাজনৈতিক পাঠাতনে গলদপূর্ণ কিছু সিদ্ধান্ত আসে। অধ্যাপক সিরাজ ইসলাম চৌধুরী বহু ছোট বড় তথ্য চমৎকারভাবে উদ্ধৃত করে যুবক তাজউদ্দিনকে বুঝতে চেয়েছেন। তবে তিনি যে নিয়মিত নামাজ রোজা করতেন সেই তথ্যটিকে যথেষ্ট গুরুত্ব দিতে পারেননি। যেখানে আলাপটা সামগ্রিক আর বিশেষভাবে মতাদর্শিক, সেখানে এই তথ্য ভীষণ গুরুত্বপূর্ণ। সবসময় উল্লেখ করতে পারলাম, কিন্তু যখন আলাপটা হচ্ছে এরকম, তখন এটা খুব গুরুত্বপূর্ণ। অন্যদিকে তখনকার আর 10 সপ্রতিভ তরুণের মতো তাজউদ্দিন আহমদ যে আন্তরিকভাবে মুসলিম লীগের রাজনীতি করতেন, তার কার্যকারণ অধ্যাপক চৌধুরীর বিশ্লেষণে পাওয়া যায়। আদতে উল্লেখটা খুব জরুরি, আর বাংলাদেশের ইতিহাসে একটা জরুরি সামঞ্জস্যপূর্ণ পাঠ হাজির করতে হলে এই বিষয়ে একটা সৌন্দর্যতা নামটা করতেই হবে। আমাদের ওই সময় সমস্ত গুরুত্বপূর্ণ লোক একজন পাবেন, সবাই মুসলিম লীগ করত, কিন্তু কি কারণে আমাদের ইতিহাস এভাবে তৈরি হলো যে এই কথা বলতে তার খুবই শর্মিন্দা বলতে হবে। অথচ শর্মিন্দা বলার কারণ নাই, ওই সময় প্রয়োজিত মুসলিম লীগের রাজনীতি,
সমস্ত মুসলিম রাজনীতি করেছে, পরে মুসলিম লীগের রাজনৈতিক কর্মসূচি বাংলাদেশের জন্য ক্ষতিকর প্রমাণিত হয়েছে, পরবর্তীকালে বাস্তবতায় ফলে তারা নতুন রাজনীতি তৈরি করেছেন এবং পাকিস্তান মুভমেন্ট ছিল একটা মুক্তির আকাঙ্ক্ষা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল একটা মুক্তির আকাঙ্ক্ষার চূড়ান্ত পরিণতি। এইভাবে ইতিহাস দেখার কোনো সংকট নেই, কিন্তু কোনো অজানা কারণে লোকে এই বিষয়টাকে সংকট আহ্বান করে এবং একটা বিরোধ তৈরি করে, যে লজ্জা পায় বলতে যে আমাদের 100% আরবান এডুকেটেড intellectuals and writers, artists, প্রত্যেকটি পাকিস্তান আন্দোলন সমর্থন করছে, একজনও বাদ নাই। ঠিক আছে, কিন্তু এটা আমাদের হিস্ট্রিতে কিভাবে আমরা ব্যাখ্যা করবো এটা এস্টাবলিশ আমার মনে হয় ব্যাখ্যা করতে পারতে হবে। এবং আমার প্রস্তাব হলো যে তাজউদ্দিন আহমেদের ডায়েরি বিষয়ে অসাধারণ একটা আকর গ্রন্থের ভূমিকা পালন করতে পারে। আবার উল্লেখ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী, অসমাপ্ত আত্মজীবনের গত কয়েক বছরে যে রিডিং হয়েছে, এই রিডিং গুলো খুবই পক্ষপাতদুষ্ট এবং টেক্সট নির্ভর নয়। ওখানে কিন্তু এই ধরনের পরিষ্কার আছে কেননা মুসলিম লীগ করতে কোন কোন পরিস্থিতিতে সেখান থেকে সরে এসেছে, নতুন পার্টি করেছে, চমৎকার বিবরণ আছে। এই কথা আপনি গত কয়েক বছরে অসমাপ্ত আত্মজীবনী নিয়ে যে অসংখ্য বই লেখা হয়েছে সেগুলি থেকে খুব একটা পাবেন, খুব সামান্য বই। আলাপটাকে অন্যভাবে বলা যায়, যদি পাকিস্তান প্রতিষ্ঠার পরে পূর্ব বাংলার প্রগতিশীল সমাজ প্রতারিত বোধ করেই থাকে, যেমনটা ব্যাপকভাবে বলা হয়ে থাকে, তাহলে পাকিস্তান আন্দোলনের জন্য এই অঞ্চলের মানুষদের যে তীব্র সক্রিয়তা তার মূল্য কি কমে যায়? তা কি শহীদা বোধ করার প্রয়োজন দেখা যায়? মানে আমি একসময় পাকিস্তান মুভমেন্ট করেছি, এটাকে আমরা ইতিহাসে কিভাবে ব্যাখ্যা করবো? ব্যাখ্যা করতে পারবো না, কারণ আমরা 100% লোক এটা করছি। তাহলে আপনি এটা ব্যাখ্যা করে বাদ দিচ্ছেন কেন? আপনাকে ব্যাখ্যা করতে হবে। আমার বিবেচনায় এই ব্যাখ্যা করা খুবই সহজ। আমার বিবেচনায় এই ব্যাখ্যা আমরা কেবল পরবর্তীকালে একটা বৈশিষ্ট্যকে পূর্ববর্তীকালে আরোপ করেছি বলে আমরা এই ব্যাখ্যাটা ঠিকমতো করতে পারি না, এমন শর্মিন্দা বোধ করি। না হলে আমরা এই জিনিসটা করতে পারতাম এবং তাজউদ্দিন আহমদ ডায়েরিতে এই বিষয়ে আমরা দারুণভাবে ব্যাখ্যা মূল ইয়া পাবো। এরপরে আর একটা প্রশ্ন উত্থাপন করে আমি চলে যাব শেষ দিকে। এরপরে প্রশ্নটা হলো এই, যদি তাজউদ্দিন আহমদ পূর্ববঙ্গকে কেন্দ্র করে তার চিন্তা ভাবনা সাজিয়ে থাকে, তাহলে পূর্ববঙ্গের আলাদা রাজনীতি খুব সহজেই তৈরি হবে 1947-এর পরে। আমাদের একটা কথা মনে রাখা দরকার, পাকিস্তান সমর্থকদের পাকিস্তান কিন্তু মোটেই একরকম ছিল না। এই হিসাবে অনেকেই জানে পাকিস্তানের বেসিক্যালি কোনো নির্দিষ্ট কাঠামো ছিল এবং জয় চ্যাটার্জির মতো বহুজন রয়েছে যে পাকিস্তান প্রস্তাব যে এত পপুলার হয়েছে তার প্রধান কারণ ছিল ঠিক না। তার প্রমাণ কি? তার অন্যতম প্রমাণ ধরেন আবুল মনসুর আহমদের মতো লোক, যিনি গুরুতরভাবে পাকিস্তানবাদী তখন পরিচিত ছিলেন, এই আবুল মনসুর আহমদের কোনো লেখায় কখনোই ফুল পাকিস্তান নিয়ে তিনি একটা শব্দ ব্যয় করেন। কারণ পাকিস্তান ছিল সবসময় দুর্বল। তাজউদ্দিন আহমদের লক্ষণ থেকে সরাসরি বলেন নাই, লক্ষণ থেকে বলা হয় তাজউদ্দিন আহমদের পাকিস্তান ছিল দুর্বল, লক্ষণ থেকে। তার মানে আপনি যদি পূর্ব বাংলা করেন তাহলে পাকিস্তান হয়ে যাওয়ার পরে এখানকার রাজনীতি আমরা ডেভেলপ করব। এখানকার রাজনীতি ডেভেলপ করা মানে কি? পশ্চিম বাংলাদেশ, পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব বাংলা হলো 12 মাইল দূরে। এখানকার রাজনীতি ডেভেলপ করার মানে হলো এটা অল্প দিনের মধ্যে যাবে সাহিত্য শাসনের পরে আপনার যাবে অন্য ধরনের আন্দোলন। তার মানে যখন আপনি সাহিত্য শাসন আন্দোলন করবেন তখন আপনার ভিন্ন রাজনৈতিক দল লাগবে। আপনি যখন মুক্তিযুদ্ধের জন্য আন্দোলন করবেন তখন আপনার ভিন্ন রাজনৈতিক দল লাগবে। এইভাবে রাজনৈতিক দল ডেভেলপ করতে পারে। আমাদের এখানে সেটা করা হয়। আমাদের এখানে কি করা হয়? আমাদের এখানে বলা হয় যে চেতনাগত দিক থেকে, ইডিওলজিতে বা মতাদর্শিক দিক থেকে লোকে পাকিস্তান পারে বিরোধী হয়েছে, লোকে সেকুলার দিকে চলে গেছে। মানে আগে মতাদর্শ, আগে ইডিওলজি, পরে পার্টি, পরে তত্ত্ব। আমি বলছি যে এই আলোচনার যে ছক, এটা ত্রুটিপূর্ণ ছক। এবং many other things theoretically তো পড়ে, এমনকি প্র্যাকটিক্যালি আমাদের ওই সময়ে যারা প্রধান কলাকার, প্রধান নির্মাতা, তাদের লেখালেখি আমাদের চোখে আঙুলকে দেখিয়ে দেয় যে আসলে বাস্তবের নিচে ইডিওলজি ডেভেলপ হয়েছে, ইডিওলজি নিয়ে বাস্তব নয়। এই হলো ঐতিহাসিকতা এবং রাজনৈতিকতার ক্ষেত্রে আমার প্রধান বক্তব্য। আমি যদি এইখানে থামি তাহলে একটা সংকট দেখা যায়। সংকটটা হলো এই যে পাকিস্তান পর্বের 23 বছরে তাহলে কি বাঙালি জাতীয়তাবাদ ছিল না? আমি বলবো ছিল।
কিন্তু কিসের সঙ্গে ছিল? অন্য সবকিছুর সঙ্গে একাকার হয়েছে। যেভাবে এটাকেই একমাত্র যে হাজির করা হয় ওটা সেরকম নয়। এটা প্রমাণ স্বরূপ আমি তাজউদ্দিন আহমদের ডায়েরিতে দুটো অংশ উদ্ধৃত করেছি। আপনারা খেয়াল করেন 1951 সালে 26শে তাজউদ্দিন আহমদ ডায়েরি লিখছেন, সরকারি পৃষ্ঠপোষকতায় এই বছর ইকবাল দিবসে নিঃসন্দেহে বিপুল উৎসাহ উদ্দীপনার সাড়া পাওয়া গেছে। আশা করছি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন যে ইকবাল দিবসের তাৎপর্য কি আর নজরুল রবীন্দ্রনাথের তাৎপর্য কি। সেই বিষয়ে আমি দুটো উদ্ধৃত করছি এবং আমি দেখানোর চেষ্টা করছি দুটো বিভাগের পাশাপাশি অবস্থান করতে পারে, পরস্পর বিরোধী না হয়। তো তিনি কি লিখছেন যে এই বছর ইকবাল দিবসে সরকারি পৃষ্ঠপোষকতায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে, কিন্তু জনগণের একটা বিরাট অংশ বাংলা অনুবাদ হলো শব্দগুলো ব্যাপারে স্বতঃপ্রণোদিত হয়ে রবীন্দ্র জয়ন্তী ও নজরুলের জন্মদিন পালন করল। শব্দগুলো ব্যাপারে একটা হলো সরকারি পৃষ্ঠপোষকতা আর জনগণের উৎসাহ। খবর পাওয়া গেছে সমাজের প্রতিটি স্তরের মানুষ এমনকি প্রত্যন্ত এলাকার মানুষও নতুন লক্ষ্যে দিবস দুটিতে অংশগ্রহণ করেছে। শব্দগুলো খেয়াল করবেন, লাস্ট লাইনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। তিনি 1954 সালের ডায়েরিতে 21শে এপ্রিল লিখেছেন, সন্ধ্যা 7টায় বার লাইব্রেরি হলে ইকবালের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিলাম। জনাব আবু হোসেন সরকার অনুষ্ঠানের সূচনা করলেন, এ কে ফজলুল হক বাণী পাঠিয়েছেন, ডক্টর শহীদুল্লাহ সভাপতিত্ব করলেন। ইকবালের উপর আলোচনায় অংশগ্রহণ করলেন জনাব আবুল হাসিম, আপনারা চিনে থাকবেন এদেরকে, প্রত্যেকে বিখ্যাত লোক, পিএম ওমর, শাহের আলী, এমএলএ, অধ্যাপক হাসান জামান, ই আইয়ুব প্রমুখ। সভাপতির ভাষণের পর রাত 9:30 অনুষ্ঠান শেষ হলো। রাত 10টা পর্যন্ত ঢাকা রেডিও শিল্পীরা ইকবালের বিভিন্ন দিক নিয়ে সুন্দর একটা অনুষ্ঠান উপস্থাপন করেছে। এতে অংশ নিয়েছেন বেলাউদ্দিন, আব্দুল লতিফ, লুৎফর রহমান প্রমুখ। আমার যোগ করছেন, খেয়াল রাখেন উনি কিন্তু ওনার ডায়েরিতে আরো লম্বা দেন, পরের বেলা আবার যোগ করছেন। আজকের অনুষ্ঠানের আয়োজক ইউনাইটেড প্রিপারেটরি কমিটি, ব্যাগে লিখছেন ব্রাদারহুড, তফদ্দুল মজলিস ইত্যাদি, এবং এটি সফল একটি অনুষ্ঠান। খুবই পরিষ্কার একটা লেখা আছে 51 সালে তিনি বলছেন যে ইকবালকে জোর করে আলাপ করার চেষ্টা করা হচ্ছে। 54 সালে তিনি বলছেন যে এটা দারুণ প্রোগ্রাম আমরা ইকবালের পর দেখলাম। এই বিবরণ এতই শতপ্রকাশ যে বিস্তারিত ব্যাখ্যা করার প্রয়োজন পড়ে না, শুধু সাল তারিখগুলো বিশেষ মনোযোগের দাবি রাখে। সরকারি পৃষ্ঠপোষকতা ইকবাল দিবস পালনের বারবারই আনুষ্ঠানিকতা ও প্রাণঘাতকতা সম্পর্কে তিনি উন্মুক্ত মন্তব্য করেছেন, কিন্তু দেখা যাচ্ছে 1954 সালে ইকবালকে নিয়ে সফল অনুষ্ঠান হতে পারে এবং যুক্ত ফ্রন্টের এমএলএ তাজউদ্দিন আহমদ সেই অনুষ্ঠান আন্তরিকভাবে উপভোগ করেন, যেখানে 1951 সালে তিনি ওই ইকবালের বিপরীতে রবীন্দ্র নজরুলের রাজনৈতিক সম্ভাবনা নিয়ে দুঃখ সিদ্ধান্তে পৌঁছেছিলেন। তাজউদ্দিন আহমদের ডায়েরি এই রকমই বহুস্বরতায় ভরপুর, যার মধ্যে মিলবে রাজনৈতিকতা এবং ঐতিহাসিকতা বিচিত্র বিষয়। আমার বক্তব্য জানার বহুজন সম্পর্কে গত কয়েক বছর ধরে দেখানোর চেষ্টা করছি যে আমাদের 60-এর দশকের বেঙ্গলি কনস্ট্রাকশনে, বেঙ্গলি ন্যাশনালিস্টিক কনস্ট্রাকশনে যেভাবে একটার বিপরীতে আরেকটা একদম দেখানো হয়, এটা বোগাস প্রেজেন্টেশন। প্রত্যেকটা লোক, আমি বহুজনকে নিয়ে দেখা গেছি, প্রত্যেকটা লোকের কাছে পরিষ্কার দেখা যায় যে এদের মধ্যে জিনিসগুলো একসঙ্গে অবস্থান করে। এটা যেভাবে আমাদের লোকেরা একদম পরস্পর বিরোধী মারামারি কাটাকাটির মতো উপস্থাপন করে, হিস্ট্রিক্যাল দিকে এটা কোনো প্রভাব পাওয়া যায়। তার জন্য আমাদের দাঁড়িয়ে দাও আমি উপসংহারটা একটু পরে 2-3 মিনিট রাখি। তাজউদ্দিন আহমদের ডায়েরি অবলম্বনে বাংলাদেশের ঐতিহাসিকতা ও রাজনৈতিকতার ব্যাপারে সমস্যা উত্থাপনমূলক বর্তমান আলোচনার ভিত্তি এক জোরালো অনুমানটি অনেকটা এরকম, তুলনামূলক সমঝোতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া যায় ইতিহাস ও রাজনীতির এমন অনেক ইস্যুতে বাংলাদেশের জনগণ জল অচল বৈপরীত্যে আক্রান্ত, যেটা আমরা বাইনারি পজিশন করে। এর কারণ হলো বাস্তবের তথ্যপ্রাপ্ত সম্পর্কে বাস্তবকে তোয়াক্কা না করে মতাদর্শিক বিভাজনের ভিত্তিতে, মানে ইডিওলজিক্যাল বিভাজনের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের প্রবণতা এখানে অতি প্রবল। আলোড়নমূলকতার ভিত্তি, মতাদর্শিক সাঁচে বাস্তবকে গভীরে নেওয়া তার প্রধান কর্মপদ্ধতি। যদি বর্তমানের জনপরিসরে এই প্রবণতার কোন সুফল না থাকতো, তাহলে মতাদর্শিক কল্পনায় লজ্জিত এসব সিদ্ধান্তকে আমলে না আনলেও চলত। কিন্তু বাস্তবতা হলো
আমাদের রাজনৈতিক সমাজ গড়ে ওঠার পথে এসব ধারণা নিরাময়, অযোগ্য, বাধা হয়ে দাঁড়িয়ে আছে। ইতিহাসের চেয়ে বড় এই ঐতিহাসিকতা, রাজনীতির চেয়ে বড় রাজনৈতিকতা। 47-এর আগ পরে রাজনীতি ইতিহাস এবং বিশেষভাবে সেকুলার সাম্প্রদায়িক রাজনীতির বিভাজন আমাদের অমীমাংসিত প্রশ্নগুলোর মধ্যে অগ্রগণ্য। এই প্রশ্নগুলোর সংশোধনমূলক পর্যালোচনার অন্যতম উপায় ওই সময়ের যারা কুশীলক, যারা পাকিস্তান আন্দোলন করেছেন এবং পাকিস্তান আমলে বাংলাদেশের রাজনীতি প্রত্যক্ষভাবে গড়েছেন, তাদের ওই সময়ে লেখা বিবরণী পর্যালোচনা করা। এই দিক থেকে তাজউদ্দিন আহমদের 5 খণ্ড ডায়েরি আদর্শ উৎস হিসেবে গণ্য হতে পারে। একদিকে অনুবাদজনিত সংকট বাদ দিলে ডায়েরিগুলোতে পরবর্তীকালীন বিচ্যুতির সম্ভাবনা খুবই কম, অন্যদিকে নিরাসক্ত ক্রিয়ামূলকতার ভিত্তিতে বিবরণগুলো রচিত হয় পাঠ উন্মুক্ততার সম্ভাবনাও বেশি। আমি একটু রিডিং থিওরি ব্যবহার করেছি, সব সপ্তাহে আপনাদের সঙ্গে অনেকের সঙ্গে কমিউনিকেট করবে না, সেটা অসুবিধা নেই। ডায়েরিগুলোর বর্তমান ময়তাও ইংরেজি হলো প্রেজেন্টনেস বিশেষভাবে উল্লেখযোগ্য এই অর্থে যে আমাদের বিরোধমূলক সংস্কৃতির সবচেয়ে বিরোধমূলক কিছু সময় এতে ধরা পড়েছে। অন্য অনেক বড় বড় কৃতিত্বের মতো তাজউদ্দিন আহমদের এই কৃতিত্ব, এই অবদান কম গৌরবের নয়। ধৈর্য ধারণ করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।